সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে আমার চতুর্থ ক্লাস যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে সরাইল সরকারি কলেজে অনলাইন ক্লাস, লাইভ ক্লাস বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যক্তিগত আইডি, কলেজের ওয়েব পেজ সহ ইউটিউবে বিভিন্ন চ্যানেলে, জুম অ্যাপসের মাধ্যমে, ইভেন ফেসবুক পেজে লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তোমরা সরাইল গভর্নমেন্ট কলেজ নামে যে পেজটি রয়েছে সেই পেজের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাস দেখতে পারো। এছাড়া জুম অ্যাপসের মাধ্যমে বিভিন্ন শিক্ষকরা ক্লাস করছেন এবং সেই ক্লাসগুলি ভিডিও ফরম্যাটে সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যক্তিগত ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেলে রয়েছে। ইভেন কলেজের ফেসবুক পেজও রয়েছে, তোমরা সেগুলি পরবর্তী পর্যায়ে দেখতে পারবে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় এর চতুর্থ ক্লাস। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন এর প্রামাণ্য দলিল। লেনদেনগুলো লিপিবদ্ধকরণের পূর্বে অবশ্যই আমরা প্রামাণ্য দলিলগুলি দেখে নিব বা প্রামাণ্য দলিল আমাদের থাকতে হবে। এর পূর্বে তোমাদের সঙ্গে ক্লাস হয়েছে হিসাব বিজ্ঞানের পরিচিতি পর্ব প্রথম ক্লাসে, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে ঘটনা থেকে লেনদেন শনাক্তকরণ এবং লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ সহ প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে লেনদেন এর প্রামাণ্য দলিল কি কি থাকে, আমরা সেগুলি আজকে আলোচনা করব। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের সাথে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পেজগুলি শেয়ার করব। তোমরা সেগুলি স্ক্রিনশটের মাধ্যমে সেগুলি তোমাদের কাছে রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে। অথবা ভিডিও ফরম্যাটটি এই ক্লাসে, এখন যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসের ভিডিও ফরম্যাটটি ইউটিউব চ্যানেলে রয়েছে, আমার ব্যক্তিগত চ্যানেলে, এবং কলেজের পেজও দেখতে পাবে। সরাইল সরকারি কলেজে অনলাইন শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন তোমাদেরকে আমার পরিচিতি পর্ব, যদিও আগেও বিভিন্ন ক্লাসে পরিচিতি পর্ব নিয়ে আলোচনা হয়েছে এবং তোমরা ভিডিও ফরম্যাটে আমার এই পরিচিতি পর্ব দেখতে পাবে। আমি সংক্ষিপ্তভাবে পরিচিতি পর্বটা আবার দিচ্ছি। মোহাম্মদ আবু জাফর, প্রফেশনাল লেভেল স্টুডেন্ট অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, লেকচারার অ্যাকাউন্টিং, সরাইল গভর্নমেন্ট কলেজ, সরাইল ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। আমার মোবাইল নাম্বার 01725912262, 01554336019, ইমেল jafar_11739@yahoo.com। ফেসবুক আইডি রয়েছে, ফেসবুক মোহাম্মদ আবু জাফর, ইউটিউব চ্যানেল মোহাম্মদ আবু জাফর। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচিতি। আজকে আমরা মূল যে বিষয়ে পাঠ পরিচিতি সেটা দেখছি। প্রথমে শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় প্রথম। সময় হচ্ছে আমাদের 40 মিনিট। আমরা চেষ্টা করব এই সময়ের ভিতরেই আমাদের মূল আলোচনাগুলি সম্পন্ন করতে। আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে লেনদেন এর প্রামাণ্য দলিল। আমরা লেনদেন এর প্রামাণ্য দলিল কি কি থাকে তাই নিয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে যে
কয়টি ক্লাস তোমাদের সঙ্গে হয়েছে? এর ভিতরে ছিল হিসাব বিজ্ঞানের পরিচিতি, সংজ্ঞা সহ ঘটনা থেকে লেনদেন, ঘটনা কি, লেনদেন কি, ঘটনা থেকে লেনদেন শনাক্তকরণ এবং লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ। এই নিয়ে 3টি ক্লাস হয়েছে। আজকে আমরা দেখব লেনদেন লিপিবদ্ধকরণের পূর্বে আমাদের কি কি প্রামাণ্য দলিল থাকতে হবে। আমরা ব্যবসায়িক জগতে চিন্তা করব। ব্যবসায়িক জগতে যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে, তো আমরা আজকে একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে যে লেনদেনের প্রামাণ্য দলিল কি কি থাকতে পারে প্রাথমিক কিছু আলোচনা করব। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যদি প্রথমেই পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্ত করতে যাই, তখন দেখব যে এই লেনদেনটা হিসাবভুক্ত করার পূর্বে আমার লেনদেনের প্রামাণ্য দলিল কি রয়েছে। আমরা জানি হিসাব বিজ্ঞান এর মাধ্যমে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা, এবং হিসাব বিজ্ঞান আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয়। যেহেতু স্বচ্ছতা বা ফেয়ার প্রেজেন্টেশন আমাদের করতে হবে, বিশ্বস্তভাবে আমাদের তথ্য দিতে হবে, এটা আন্তর্জাতিক হিসাব মানের একটি রয়েছে, যা বিশ্বাসযোগ্য হতে হবে। যে কোনো তথ্য আমরা লিপিবদ্ধ করব, অবশ্যই সেটা ফেয়ার প্রেজেন্টেশন হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বস্ততার সাথে হতে হবে। তথ্য আনফেয়ার হলে চলবে না, লিপিবদ্ধ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যখন লেনদেন লিপিবদ্ধ করব, তখন অবশ্যই আমাদের প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ বা প্রামাণ্য দলিল আমরা দেখে নিব বা রাখবো। তখন এই প্রামাণ্য দলিলগুলি থাকলেই বা আমাদের হাতে থাকলেই আমরা তখন সেটাকে লেনদেন হিসাবে লিপিবদ্ধ করব বা হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণ প্রক্রিয়া আমরা কাজ করতে পারবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে ফেয়ার প্রেজেন্টেশন হয়ে যাবে। এখানে আমরা জানি যে লেনদেন প্রামাণ্য দলিল যদি আমরা ক্রয়ের ক্ষেত্রে আমরা নির্ধারণ করতে চাই, প্রথমেই আমাদের লাগবে যে প্রতিষ্ঠান ক্রয় করবে, ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করেছে, ওই প্রতিষ্ঠান এর একটি চালান তার কাছে থাকতে হবে ক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে। আমরা আজকে একটা প্রতিষ্ঠান, ক্রয়কারী প্রতিষ্ঠান বিবেচনা করব অ্যাপেক্স লিমিটেডকে। আর অ্যাপেক্স লিমিটেড যে প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য বা মালামাল ক্রয় করেছে বিক্রয়ের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বেক্সিমকো লিমিটেড। তো আমরা প্রথমেই ক্রয় সংক্রান্ত যে লেনদেনটা হিসাবভুক্ত করব, তার পূর্বে দেখব এই চালান রয়েছে কিনা। চালানের একটি কপি আমরা এখানে দেখছি, নমুনা কপি। চালান যদি স্থানীয়ভাবে পণ্য ক্রয় করা হয় তাহলে এই ধরনের থাকতে পারে। যদি আমদানিকরণ করা হয়, তাকে ইম্পোর্ট করা হয় বাইরে থেকে, তখন বিল অফ এন্ট্রি থাকবে কাস্টমস অথরিটির পক্ষ থেকে। সেই বিল অফ এন্ট্রি যেভাবে থাকবে সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী লিপিবদ্ধকরণ প্রক্রিয়া করতে হবে। যেহেতু আমরা আজকে স্থানীয়ভাবে ক্রয়ের একটি চালান ব্যবহার করছি, তো প্রথমেই থাকবে যে প্রতিষ্ঠান এই চালানটা ইস্যু করেছে, অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড, ধানমন্ডি, ঢাকা চালান। এখানে চালান নম্বর থাকবে, যে তারিখে চালানটা তৈরি করা হয়েছে 15/10/2020। ক্রেতার নাম ছিল অ্যাপেক্স লিমিটেড। 5টি এইচপি ল্যাপটপ ক্রয় করেছে 65,000 টাকা করে। চালানের সাধারণত দেওয়ার পরিমাণ একক, পরিমাণ একক এবং পরিমাণ টাকা। একক হচ্ছে এখানে টিটা, খানাখানি, কেজি, টন ইত্যাদি বিভিন্ন রকমের হতে পারে। আর পরিমাণ টাকায় আমাদের দেশে কারেন্সি টাকা, সেই কারেন্সিতে থাকবে। যদি আমরা বিদেশি ইনভয়েস দেখি বা বিল অফ এন্ট্রি দেখি, তখন অবশ্যই সেটা সংশ্লিষ্ট দেশের কারেন্সিতে থাকতে পারে। তো যাই হোক, আমরা এখানে ল্যাপটপ এইচপি এবং ল্যাপটপ অ্যাপেল, এই দুই প্রকারের ল্যাপটপ ক্রয় করেছে, 5টা এবং 4টা। তার মোট মূল্য 6,25,000 টাকা। কারবারি বাট্টা 65,500 টাকা। আমরা জানি কারবারি বাট্টা একটা তালিকা মূল্য হতে যে টাকাটা ছাড় দেওয়া হয়, সেটাকে আমরা কারবারি বাট্টা বলি। কারবারি বাট্টাটা বাদ দেওয়ার পরে এখানে নিট আসছে 5,62,500। আমরা মূল্য সংযোজন কর ধরে নিলাম 15%।
84,000, যেহেতু মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন অনুযায়ী 15% করের হার, 84,375 টাকা, মোট 6,46,875। এই ছিল চালান বেক্সিমকো লিমিটেড যে চালানটা ইস্যু করেছে তার বিক্রয়ের জন্য। অ্যাপেক্স লিমিটেডের হিসাবের বইতে আমরা কাজ করব। এই হিসাব অ্যাপেক্স লিমিটেডের জন্য এটাই হচ্ছে তার ক্রয়ের সোর্স ডকুমেন্ট। ক্রয়ের সোর্স ডকুমেন্ট বা ক্রয়ের জন্য বা ক্রয় সংক্রান্ত লেনদেনের একটা প্রামাণ্য দলিল। তো এখানে বিক্রয়ের শর্ত দিয়েছে 2.15 নিচ্ছে 60, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এরকম আরো বিভিন্ন শর্ত থাকতে পারে প্রতিষ্ঠান ভেদে, পণ্য ভেদে। তো আমরা এই চালানটা যখন অ্যাপেক্স লিমিটেডের কাছে আসবে তখনই অ্যাপেক্স লিমিটেড এটা তার ক্রয় সংক্রান্ত লেনদেনের সোর্স ডকুমেন্ট বা প্রামাণ্য দলিল হিসাবে বা এভিডেন্স হিসেবে চিন্তা করবে এবং তার লিপিবদ্ধকরণ প্রক্রিয়া শুরু করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে এই যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য সামগ্রী ক্রয় করার জন্য যে চালানটি বিক্রেতার নিকট পেয়েছে সেই চালানটি মূলত থাকতে হবে এবং সেই চালানটি একটা প্রামাণ্য দলিল বা এভিডেন্স। এখন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় আমরা যখন ক্রয় হিসাব লিপিবদ্ধ করব তখন আমরা যে ভাউচার তৈরি করব অবশ্যই চালানের উপর নির্ভর করব। চালানের তথ্যগুলি দিয়েই আমরা মূলত ভাউচারটা তৈরি করব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে। তাহলে লেনদেনের জন্য প্রামাণ্য দলিল, চালান, আর লিপিবদ্ধকরণের জন্য আমরা যে প্রামাণ্য দলিল বা অনুমোদনের প্রয়োজন পড়ে সেগুলি হচ্ছে ভাউচার। আমরা দেখলাম ক্রয়। এবার আসি অ্যাপেক্স লিমিটেড। আমরা আবার বলছি যে আমরা হিসাব করব অ্যাপেক্স লিমিটেডের হিসাবের বইতে, যদিও এই চালানটা ছিল বেক্সিমকো লিমিটেড, যেহেতু আমরা ক্রয় করেছি এটা অন্য বিক্রেতা কোম্পানির চালান ইস্যু করেছে, আর হিসাব করছি অ্যাপেক্স লিমিটেডের হিসাবের বইতে। সেক্ষেত্রে চালানের উপরে প্যাডে নাম থাকবে অ্যাপেক্স লিমিটেড, গুলশান, ঢাকা। এই অ্যাপেক্স লিমিটেড ওই পণ্য বা পণ্য বিক্রি করেছে, বিক্রয় সংক্রান্ত একটি চালান। এটা অ্যাপেক্স লিমিটেড বা বিক্রেতা কোম্পানি বা আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করব সেই প্রতিষ্ঠান ইস্যু করেছে। এখানে এটা ইস্যু করেছে 16/10/2020 তারিখে। এই 16/10/2020 তারিখে ক্রেতার নাম ছিল আইটি এন্টারপ্রাইজ। চালানের একটা নম্বর থাকে, জানো। এখানে পণ্য বা পণ্যের বিবরণ, পণ্যের বিবরণ, দর, পরিমাণ একক, পরিমাণ টাকা, এগুলি উল্লেখ থাকবে। তো ল্যাপটপ 5টা 85,000 HP এবং ল্যাপটপ অ্যাপেল 4টা, একটা 85,000 টাকা করে প্রতিটি, আর একটা 95,000 টাকা করে প্রতিটি। মোট HP বা ল্যাপটপে হচ্ছে 4,25,000 এবং অ্যাপেল ল্যাপটপ হচ্ছে 3,80,000, মোট 8,05,000 টাকা। এই 8,05,000 টাকার টাকার কারবারি বাট্টা আছে 10%, 80,500। নিট হচ্ছে 7,24,500। এটা অবশ্য তালিকা মূল্য হতে বাদ দিয়েছে কারবারি বাট্টাটা। মূল্য সংযোজন কর আমরা 1,08,000, 7,24,500, 1,08,675 টাকা। ব্যাট সহ বা মূল্য সংযোজন কর সহ মূল্য হচ্ছে 8,33,175 টাকা। এটা মূলত বিক্রয় মূল্য। আমরা অ্যাপেক্স লিমিটেডের বিক্রয় 8,33,175 টাকা হিসাবভুক্ত করব যদি মূল্য সংযোজন কর সহ চিন্তা করি। আবার নেট চিন্তা করলে শুধু বিক্রয় বাবদ 7,24,500 টাকা। এই বিক্রয়ের শর্ত ছিল 2.15 নেট 30। এটা আমরা জানি এই বিষয়টা, বিক্রয়ের শর্ত বা কন্ডিশনগুলি, যে 15 দিনের ভিতরে যদি পেমেন্ট করে আইটি এন্টারপ্রাইজ বা প্রদান করে অ্যাপেক্স লিমিটেডকে, তখন 2% বাটা পাবে, আর 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এই ছিল বিক্রয়ের জন্য অ্যাপেক্স লিমিটেডের যে চালান, এবং সেটাই বিক্রয়ের জন্য লেনদেনের প্রামাণ্য দলিল আমরা হিসাবে গণ্য করব। এই চালানটা ইস্যু হয়ে গেলেই আমরা লেনদেন লিপিবদ্ধ করব, বিক্রয় সংক্রান্ত লেনদেন। 16/10/2020 তারিখে এই চালানের উপর ভিত্তি করি আমরা মূলত ভাউচার তৈরি করব।
এবার আসি, আগের দুইটা চালান আমরা দেখলাম যে বেসিমকো লিমিটেড চালান পাঠিয়েছে ক্রয়ের জন্য, আমরা যে বা অ্যাপেক্স লিমিটেড যে পণ্য ক্রয় করেছে, আর অ্যাপেক্স লিমিটেড একটা চালান ইস্যু করেছে আইটি এন্টারপ্রাইজের নিকট। দুটোটা চালানি বাকি সংক্রান্ত বা বকেয়া বা ধারে ক্রয় বিক্রয় সংক্রান্ত। অ্যাপেক্স লিমিটেড ক্রয় করেছে ধারে বেসিমকো লিমিটেডের কোম্পানির কাছ থেকে, এবং আইটি এন্টারপ্রাইজের নিকট অ্যাপেক্স লিমিটেড বিক্রয় করেছে সেটাও ধারে। যদি নগদে পণ্য বিক্রয় হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার হবে। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে একটা ক্যাশ মেমো নমুনা রয়েছে, অ্যাপেক্স লিমিটেড পেডের নাম থাকবে, তার ঠিকানা সহ ক্যাশ মেমো নাম্বার থাকে, তারিখ 21/10/2020, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে। পণ্যের বিবরণ ওই একই রকম চালানের মতো, ক্রমিক নং, পণ্যের বিবরণ, দর, পরিমাণ একক, পরিমাণ টাকা। এখানে একটা ল্যাপটপ বিক্রি করেছে মোহাম্মদ ফুয়াদ হাসানের নিকট, ল্যাপটপ HP কোর i7 8GB, 85,000 টাকা, পরিমাণ একটা 85,000। কারবারি বাটা 10%, নেট হচ্ছে 76,500, মূল্য সংযোজন কর 15%, 11,475, মোট হচ্ছে ব্যাট সহ 87,975 টাকা। বিক্রয়ের শর্ত এখানে ফেরতযোগ্য নয়, থাকতে পারে বলতুটি সংশোধন থাকতে পারে, সার্ভিসের ব্যাপার থাকতে পারে। এই ছিল একটা ক্যাশ মেমো যদি নগদে বিক্রি করা হয়, তাহলে এটা মূলত যখন কোনো প্রতিষ্ঠান নগদে পণ্য বিক্রি করে তখন তার এই বিক্রয় সংক্রান্ত লেনদেনের, নগদ বিক্রয়ের লেনদেনের একটা প্রামাণ্য দলিল। আমরা যখন ওই নগদ বিক্রয় হিসাবভুক্ত করতে ভাউচার তৈরি করব তখন অবশ্যই এটা সংযুক্ত করে দিব বা এটা সোর্স ডকুমেন্ট। তো এই বিষয়গুলি মূলত খেয়াল করতে হবে, এবং এই ডকুমেন্টগুলি মূলত লেনদেনের সত্যতা বা লেনদেনের ফেয়ার প্রেজেন্টেশন নির্ভর করে। আমরা ক্যাশ মেমো যখন থাকবো তখন ক্যাশ মেমো অনুযায়ী আমরা বিক্রয় বা নগদ বিক্রয়টা হিসাবভুক্ত করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং সত্য বলে প্রমাণ হয়ে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে ডেবিট নোট। আমরা ডেবিট নোট এটাও মূলত প্রচলন রয়েছে। ডেবিট নোট লেনদেনের ক্ষেত্রে আমরা ভাউচার তৈরির ক্ষেত্রে যদিও এটাকে সোর্স ডকুমেন্ট না বলবো না, তারপরেও মূলত যদি ফেরত সংক্রান্ত বিষয় থাকে সাধারণত ক্রেতা বিক্রেতার নিকট যে নোট বা যে ডকুমেন্ট বা দলিল পাঠিয়ে থাকে সেটাই হচ্ছে মূলত ডেবিট নোট। এটা মূলত কোনো পণ্য ত্রুটিযুক্ত বা অন্য মানসম্মত না হওয়া অন্যান্য কারণে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য ফেরতের সাথে ওই নোটটা বা ওই ডকুমেন্টটা সরবরাহ করে থাকে বিক্রেতার নিকট। বিক্রেতা ওই ডেবিট নোট অনুযায়ী যে ফেরতকৃত পণ্য গ্রহণ করে এবং যাবতীয় বিষয় যদি সঠিক থাকে তখন ক্রেতার নিকট একটা নোট পাঠায়, সেই নোটের নাম হচ্ছে ক্রেডিট নোট। মূলত ক্রেডিট নোটটাই হচ্ছে লেনদেনের সোর্স ডকুমেন্ট। আমরা যখন ফেরত সংক্রান্ত হিসাব অন্তর্ভুক্ত করব বা লিপিবদ্ধ করব তখন অবশ্যই আমরা ক্রেডিট নোটটাকেই অন্তর্ভুক্ত করব, কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রচলন রয়েছে আমরা আগে ডেবিট নোট দিয়ে বিক্রেতাকে জানাতে হবে। অ্যাপেক্স লিমিটেড একটা ল্যাপটপ ফেরত দিয়েছে, যেহেতু অ্যাপেক্স লিমিটেড বেসিমকো লিমিটেডের কাছ থেকে ক্রয় করেছিল সেক্ষেত্রে ল্যাপটপ একটা ফেরত দিয়েছে ত্রুটিযুক্ত হওয়ায়। ল্যাপটপ HP কোর i7 8GB, 65,000 টাকা করে, কারবারি বাট্টা ছিল 6,500। এখানে বিবরণ থাকতেও পারে নাও থাকতে পারে বা মোট মূল্য দিয়েও সরাসরি নোট আকারে দিয়ে দেওয়া যায়। তারপরেও এখানে যদি যেহেতু আমাদের ইনভয়েস ছিল বা চালান ছিল বেসিমকো লিমিটেড, সেই ক্ষেত্রে আমরা তার মূল্য, কারবারি বাট্টা, মূল্য সংযোজন কর কত সবটা আলাদাভাবে দেখতে পেরেছি, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা বিবরণ দিতে পারবো। তো এখানে 62,275 টাকা এটা ছিল ডেবিট নোট অ্যাপেক্স লিমিটেড ইস্যু করেছে বেসিমকো লিমিটেড বরাবর। বেসিমকো লিমিটেড এটা মূলত একটা ঘটনার প্রমাণ ফেরত দিয়েছে, কিন্তু লিপিবদ্ধকরণের জন্য আমরা হিসাবের বইতে যখন অ্যাপেক্স লিমিটেডের হিসাবের বইতে যখন ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করব তখন অবশ্যই আমাদেরকে ডিপেন্ডস করতে হবে বা দেখতে হবে আমাদের কাছে ক্রেডিট নোট আসছে কিনা। যে বেসিমকো লিমিটেড
অ্যাপেক্স লিমিটেডের কাছ থেকে যখন ডেবিট নোটটা পাবে তখন সে পণ্যটা গ্রহণ করবে, ফেরতকৃত পণ্য গ্রহণ করে এর যাবতীয় বিষয় দেখে সেটা যদি যাবতীয় শর্ত পূরণ সঠিক হয়ে থাকে এবং ত্রুটি বা ফেরত দেওয়ার কারণের সাথে মিল থাকে তখন তারা একটা নোট ইস্যু করবে অ্যাপেক্স লিমিটেড বরাবর বা তার ক্রেতা বরাবর। সেই যে নোটটা বিক্রেতা ইস্যু করে থাকে তা সেটা কি বলা হয় মূলত ক্রেডিট নোট। এই ক্রেডিট নোটটাকে আমরা লেনদেনের সোর্স ডকুমেন্ট বলবো বা একটা প্রামাণ্য দলিল বলবো। আমরা ফেরত সংক্রান্ত অ্যাপেক্স লিমিটেডের হিসাবের বইতে যখন ক্রয় ফেরতটা অন্তর্ভুক্ত করব তখন অবশ্যই সেটা আমাদেরকে দেখতে হবে যে ক্রেডিট নোট আছে কিনা, ক্রেডিট নোট আসছে কিনা। এই ক্রেডিট নোটের তথ্যের উপরে ভিত্তি করেই মূলত আমরা ফেরত সংক্রান্ত হিসাব বা ক্রয় ফেরতের ভাউচার তৈরি করব। ক্রয় ফেরতের ভাউচারে তৈরি করার জন্য তাহলে আমাদের দরকার ক্রেডিট নোট। তাহলে এই লেনদেনের একটা প্রামাণ্য দলিল হচ্ছে ক্রেডিট নোট। এবার আসি আমরা প্রাপ্তি রসিদ। যখন প্রতিষ্ঠানে যখন নগদ প্রাপ্তি ঘটে তখন রসিদ ব্যবহার করা হয়। সাধারণত দেখা যায় নগদ প্রাপ্তি রসিদ, প্রদান রসিদ, প্রদান। এই ক্ষেত্রে নগদ বলতে অবশ্যই নগদ এবং ব্যাংক উভয়টাকে বোঝাবে। আমরা দেখছি বিভিন্ন ফরম্যাট থাকতে পারে প্রতিষ্ঠান ভেদে, তবে সাধারণত এই ধরনের তথ্য ব্যবহার করা হয় থাকে। রসিদ নাম্বার থাকবে, তারিখ থাকবে, তারিখ 27/10/2020। এই ক্ষেত্রে আমরা দেখছি যে ক্রমিক নং, প্রদানকারীর নাম, নগদ, চেক বা BEFTIN এবং পরিমাণ টাকা। এখানে আমরা দেখছি যে আইটি এন্টারপ্রাইজ, প্রদানকারীকে আইটি এন্টারপ্রাইজ, গ্রহণকারী কিন্তু অ্যাপেক্স লিমিটেড। নগদ সে প্রাপ্তি নগদ পেয়েছে কার কাছ থেকে? আইটি এন্টারপ্রাইজের কাছ থেকে। মাধ্যমটা কি? BEFTN। BEFTN হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, অবশ্য থ্রু ব্যাংকিং চ্যানেল। এই চ্যানেলে সে পেয়েছে কত? 8,16,512 টাকা। কি কারণ? আমরা জানি যে অ্যাপেক্স লিমিটেড আইটি এন্টারপ্রাইজের নিকট একটি চালানের মাধ্যমে বিক্রি করেছিল ধারে 8,33,175 টাকার পণ্য। তো এখানে বিক্রয়ের শর্ত ছিল বিক্রয়ের শর্তটা ছিল 2/15/30 বিক্রি করেছিল আইটি এন্টারপ্রাইজের কাছে 16/10। তাহলে 2/15 দিনের ভিতরে দিতে পারলে সে 2% বা ডিসকাউন্ট পাবে বা বাটা পাবে। তাহলে 27 তারিখে আইটি এন্টারপ্রাইজ টাকাটা দিয়ে দিয়েছে। 27 তারিখে টাকা প্রদান করেছে আইটি এন্টারপ্রাইজ, সেক্ষেত্রে সে বাটা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে 2% বাট্টা হলে 16,663 টাকা। তাহলে নেট বাট্টা বাদে হচ্ছে 8,16,512 টাকা। এই 8,16,512 টাকা প্রদান করেছে আইটি এন্টারপ্রাইজ। কাকে পরিশোধ করেছে? অ্যাপেক্স লিমিটেড। তাহলে আমরা হিসাব করছি কার বইয়ে? অ্যাপেক্স লিমিটেডের বইয়ে। অ্যাপেক্স লিমিটেড এই নগদ প্রাপ্তি রসিদে মাধ্যমে টাকাটা গ্রহণ করবে এবং এই প্রাপ্তি রসিদের আলোকে মূলত সে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া কাজ করতে পারবে। লিপিবদ্ধকরণের জন্য যে ডেবিট ভাউচার, ব্যাংক বা নগদ ডেবিট ভাউচার তৈরি হবে, সেটা মূলত তার জন্য এভিডেন্স বা প্রমাণপত্র হচ্ছে নগদ প্রাপ্তি রসিদ। তো এই ছিল মূলত নগদ প্রাপ্তি রসিদ। এটা প্রতিষ্ঠানের যখন নগদ এর আগমন ঘটে, আমি আবারও বলছি নগদ বলতে নগদ এবং ব্যাংক উভয়টাকে বোঝাবে। আমরা বাংলাদেশ হিসাব মান 7 অনুসারে দেখলাম নগদ বলতে নগদ ও ব্যাংক বোঝায়। তো এই ক্ষেত্রে
নগদ ও ব্যাংক যে মাধ্যমে হোক আমরা এখানে লিখবো। হাতের নগদ হলে হাতের নগদ, চেক অথবা ম্যানুয়াল চেক অথবা ইলেকট্রনিক সিস্টেমে হলে সেখানে উল্লেখ করে দিব। সেই অনুযায়ী আমরা মূলত লিপিবদ্ধকরণের ক্ষেত্রে তখন আমরা ব্যাংক ডেবিট ভাউচার আর নগদ বা ক্যাশ ডেবিট ভাউচার যে ভাউচারটাই তৈরি করব লিপিবদ্ধকরণের জন্য, তখন এই তথ্যটার উপরে নির্ভর করে আমরা লিপিবদ্ধকরণের ডেবিট ভাউচার তৈরি করব। এই ছিল মূলত কোনো লেনদেন লিপিবদ্ধকরণের পূর্বে তার সোর্স ডকুমেন্ট অথবা প্রামাণ্য দলিল। তো এই প্রামাণ্য দলিলগুলি আমরা দেখব। অনুরূপভাবে যখন প্রদান করা হয় তখনও একটা ডকুমেন্ট ব্যবহার করা হতে পারে নগদ প্রদান এর জন্য। সাধারণত কোনো কোনো প্রতিষ্ঠানে সরাসরি ভাউচারের মাধ্যমেই পরিশোধ করা হয় তাকে। এই ক্ষেত্রে অবশ্য রসিদও ব্যবহার করা যেতে পারে। আমরা যেমন ধরতে পারি বেক্সিমকো লিমিটেডের কাছ থেকে অ্যাপেক্স লিমিটেড ক্রয় করেছিল। তো ক্রয় করার ক্ষেত্রে সে মোট ক্রয় করেছিল কত টাকার, আমরা প্রথম যে চালানটা দেখেছিলাম বেক্সিমকো লিমিটেড 6,46,875 টাকা। সেই টাকা থেকে একটা ক্রেডিট নোট ইস্যু করেছিল বেক্সিমকো আমাদের ফেরত বা অ্যাপেক্স লিমিটেডের ফেরত দেওয়ার জন্য। আমরা ক্রেডিট নোটে দেখছি 61,275 টাকা পণ্য ফেরত দেওয়া হয়েছে। তো নিট করলে যে পরিমাণটা টাকা থাকবে সেটা মূলত আমাদেরকে বা অ্যাপেক্স লিমিটেডকে পরিশোধ করতে হবে। তো এটা পরিশোধ করেছে কত তারিখে? 29 তারিখে। তো 6,46,000 থেকে 61,000 বাদ দিলে থাকে 5,85,600। এই 5,85,600 টাকা পরিশোধ করা প্রয়োজন, কিন্তু যেহেতু বিক্রয়ের শর্ত ছিল যে 15 দিনের ভিতরে দিতে পরিশোধ করতে পারলে 2% বাট্টা পাওয়া যাবে। এই ক্ষেত্রে এই বাট্টাটা অ্যাপেক্স লিমিটেডের আয়। তো আমরা এখানে বাট্টাটা আয় হিসাবে অন্তর্ভুক্ত করব লিপিবদ্ধকরণের সময়। তো এখানে 5,85,600 থেকে বাট্টাটা বাদ দিব, বাদ দিলে 5,73,888 টাকা এটা নেট পরিশোধ করব। কাকে পরিশোধ করব? বেক্সিমকো লিমিটেডকে। এই ছিল। এটাও যখন আমরা ক্রেডিট ভাউচার তৈরি করব লিপিবদ্ধকরণের জন্য, তখন ক্রেডিট ভাউচারের জন্য ব্যাংক অথবা হাতে নগদ ক্রেডিট জন্য যে ভাউচার তৈরি করব সেটা আমরা যাকে বলি ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার তৈরি করার সময় এই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের নগদ প্রদান রসিদ বা এই জাতীয় কোনো প্রদানের জন্য কোনো ডকুমেন্ট আছে কিনা, যে সকল ডকুমেন্টের উপর নির্ভর করে আমরা প্রদান করেছি সেই সোর্স ডকুমেন্ট অথবা নোটের মাধ্যমে অনেক সময় প্রদান করা হয়ে থাকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম অনুযায়ী ম্যানেজিং ডিরেক্টর বা এই সংক্রান্ত সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা জিএফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এরকম উপরের টপ মিডল ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্টের নোট আকারেও পরিশোধের জন্য অ্যাপ্রুভ থাকতে পারে। সেই অ্যাপ্রুভ অনুযায়ী প্রদানের ব্যবস্থা থাকতে পারে। তো সেই যে ব্যবস্থায় থাকুক সবটাই হচ্ছে মূলত আমাদের ওই লেনদেন বা প্রদানের জন্য যে লেনদেন বা ভাউচার তৈরি করবো তার সোর্স ডকুমেন্ট বা প্রমাণপত্র। তো তোমরা এই লেনদেনের প্রামাণ্য দলিলগুলি কি কি, যেমন চালান, ক্রয়ের জন্য চালান পাওয়া যাবে, বিক্রয়ের জন্য যে প্রতিষ্ঠানের হিসাব করব সেই প্রতিষ্ঠান চালান ইস্যু হবে, ক্যাশ মেমো হচ্ছে নগদে বিক্রয় সংক্রান্ত বিক্রয়ের জন্য যে ডকুমেন্ট আমাদেরকে ইস্যু করতে হয় সেটাই হচ্ছে মূলত ক্যাশ মেমো। তারপরে ডেবিট নোট থাকবে, ক্রেডিট নোট থাকবে। ডেবিট নোট আমাদের সোর্স ডকুমেন্ট না হলেও ক্রেডিট নোট আমাদের সোর্স ডকুমেন্ট। ডেবিট নোট ইস্যু করার পরেই ক্রেডিট নোট আসে, অথবা মূলত ক্রেডিট নোট ইস্যুও করতে হয়। আমরা যখন বিক্রয় সংক্রান্ত আমাদের বিক্রয় থেকে বিক্রিত মাল যদি ফেরত আসে তখন আমরা ক্রেডিট নোট ইস্যু করবো বা অ্যাপেক্স লিমিটেড ক্রেডিট নোট ইস্যু করবে। ওই ক্ষেত্রে তখন বিক্রয় ফেরত হিসাবভুক্ত হবে, আর ক্রেডিট নোট যদি পাওয়া যায় তখন ক্রয় ফেরত হিসাবভুক্ত করবে। এইভাবেই মূলত লেনদেনের সোর্স ডকুমেন্টের উপর ভিত্তি করেই আমাদের
লিপিবদ্ধকরণ প্রক্রিয়াটা শুরু হবে। আগামী ক্লাস তোমাদের সঙ্গে আমরা লিপিবদ্ধকরণ শুরু করব, এবং যা খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের মূল যে প্রাথমিক যে আলোচনা, ঘটনা থেকে কিভাবে লেনদেন হয়, লেনদেন এর জন্য যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার ঘটনার ভিতরে, সেগুলি আমরা বিশ্লেষণ করেছি বা করে নিব। তারপরে ওই লেনদেনের যে প্রামাণ্য দলিল বা এই ঘটনাগুলির যে প্রামাণ্য দলিল, যেসব ঘটনা লেনদেন হয়েছে বা শর্ত পূরণ করেছে, সেগুলির প্রামাণ্য দলিল আমাদের কাছে কতটুকু রয়েছে, সেই আলোকেই আমরা মূলত লেনদেন লিপিবদ্ধকরণ করব। তো তোমরা এই বিষয়গুলি তোমরা ভালোভাবে একটু দেখবে, তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। আমরা চেষ্টা করব যে তোমাদের এই বিষয়ে যেন দুর্বলতা না থাকে। তোমরা যারা হিসাব বিজ্ঞানে উচ্চতর শিক্ষা করতে চাও, প্রফেশনাল জগতে বা পেশাগত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাও, বা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে চাও, অথবা আরো বিভিন্ন প্রফেশন রয়েছে, সেখানে যেতে চাও, বাস্তব জীবনে যখন প্রতিষ্ঠানে কাজ করতে যাবা, তখন এইসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাসায় ঠিক মতো পড়াশোনা করো। আগামী দিন আমরা বাড়ির কাজ হচ্ছে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় সহ লিপিবদ্ধকরণ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।